নমস্কার, সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের মধ্যে ছোট রাজ্যের নিরিখে ত্রিপুরা আত্মনির্ভর রাজ্যের মর্যাদা অর্জন করেছে। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 মেলায় দ্বিতীয় দিন বক্তব্য রেখে এই কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। গত 6 বছরে দেশের মধ্যে ছোট রাজ্যের নিরিখে ত্রিপুরা আত্মনির্ভর রাজ্যের মর্যাদা অর্জন করেছে। এটা আজকের দিনে দাঁড়িয়ে গর্বের সাথে বলা যায়। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 মেলায় দ্বিতীয় দিন বক্তব্য রেখে এই কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক আয়োজিত এই মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বক্তব্য রেখে আরও বলেন, ত্রিপুরা রাজ্যের গ্রামের মধ্যে 3,77,000-এর অধিক প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দেওয়া হয়েছে। 3,03,000 মহিলাকে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে। 3,07,000 মহিলাকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, বর্তমান সরকার রাজ্যের মানুষকে ঘরে ঘরে রোজগার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর বিদ্রূপ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক মা বোনদের হাতে রোজগার দেওয়ার সংকল্প নিয়েছেন। প্রত্যেক মহিলাদের আত্মনির্ভর করার কথা বলেছেন এবং প্রত্যেক যুবককে আত্মনির্ভর করার কথাও বলেছেন, যার ফলে রাজ্যের 26 লক্ষ নাগরিক প্রধানমন্ত্রী মুদ্রা লোনের সুবিধা গ্রহণ করেছে। রাজ্যের বেকার যুবকদের আত্মনির্ভর হওয়ার জন্য 13,746 কোটি টাকা মুদ্রা লোন নিয়েছে। বিশেষ করে এর মধ্যে 5,45,000 জনজাতি যুবক যুবতী মুদ্রা লোন গ্রহণ করে আত্মনির্ভর হয়েছেন। রাজ্যে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে বাজেট 28,000 কোটি টাকা অতিক্রম পার করে দিয়েছে। বিগত সরকারের আমলে মাত্র 15,000 কোটি টাকা বাজেট ছিল। কিন্তু রাজ্যের মানুষ বর্তমানে বুঝতে পারছে ডাবল ইঞ্জিন সরকার থাকলে মানুষ প্রকৃত ক্ষেত্রে কতটা সুযোগ সুবিধা পায়। আপনার যা যা সুবিধার প্রয়োজন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত সুবিধা যারা পাননি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। দলমত ধর্ম পন্থ সবকিছু উঠে উঠে শুধু একটাই জাতি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ভারতবর্ষে 4টা জাতি। এই 4টা জাতির উন্নয়ন করতে হবে। প্রথম জাতি হচ্ছে আমাদের কৃষক, দ্বিতীয় হচ্ছে আমাদের শ্রমিক, আমাদের গরিব যারা দরিদ্র রয়েছে তারা, তৃতীয় হচ্ছে আমাদের যুবক, চতুর্থ হচ্ছে আমাদের মহিলা। তাদেরকে এই 4 জাতির ডেভেলপমেন্ট হবে। ভারতবর্ষকে 2047 পর্যন্ত পৃথিবীর সবচেয়ে পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ করতে কেউ ভুলতে পারবে না। সে সংকল্প নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী গত 15 নভেম্বর 2023 বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। তাই আমার আগরতলা শহরের যারা রয়েছে সবাইকে বিভিন্নভাবে অনুরোধ করবো, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, আয়ুষ্মান ভারত যোজনা হোক, আমাদের স্বনিধি যোজনা হোক, আর আমাদের শহরের পরিবর্তনের জন্য অটল মিশন যেটা অমৃত বলে সেই যোজনা হোক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে এদিনের সভা থেকে আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী কৃষক, গরিব, শ্রমিক, মহিলা এবং যুবকদের 4টি জাতিতে ভাগ করে দেশকে 2047 সালের মধ্যে গৌরবশালী দেশ বানাতে চাইছে। তার জন্যই গত 15ই নভেম্বর থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। এর সুযোগ মিলছে রাজ্যবাসীর। সান্দন টিভি। আবার হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরল টেট উত্তীর্ণ যুবক যুবতীরা। 2022 সালে টেট উত্তীর্ণ 361 জন চাকুরি প্রত্যাশী যুবক যুবতী এদিন শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার সাথে দেখা করে নিয়োগের দাবি জানানো যায়, কিন্তু দপ্তরের অধিকর্তার সঙ্গে কথা করতে পারেনি চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা। তাদের শিক্ষা অধিকর্তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলেন, পরবর্তী সময় কবে নাগাদ দেখা করার সুযোগ মিলবে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে। চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের বক্তব্য, তারা এর আগেও বহুবার দপ্তর ও দপ্তরের মন্ত্রীর কাছে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন, কিন্তু কবে নাগাদ নিয়োগ হবে সে বিষয়ে জানতে পারছে না বলে জানান। উল্লেখ্য, টেট 1-এ 1,615 জন এবং টেট 2-তে 1,643টি শূন্যপদ থাকা সত্ত্বেও টেট উত্তীর্ণদের কবে নাগাদ নিয়োগ দেওয়া হবে
সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দৃষ্টি আকর্ষণ করে এই প্রশ্নটি উত্থাপন করেছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস। এর জবাবে মুখ্যমন্ত্রী জানান, শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে, কারণ টেট 1-এ অস্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের বিজ্ঞপ্তি বাতিল করে দিয়েছে 2018 সালের 28 জুন। এর পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়ার কাজ পুনরায় শুরু করা হবে। টেট 2 অর্থাৎ স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে একটি বিজ্ঞপ্তি পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে স্নাতক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলসে কিছু সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য রিক্রুটমেন্ট রুলস সংশোধন করার বিষয়টি দপ্তরে প্রক্রিয়াধীন। আসলে টেট ক্যান্ডিডেট আমরা আগেও অনেকবার এসেছি, আজকে আবার আসলাম যে কেন আমাদের নিয়োগ হচ্ছে না। কারণ সিএম স্যার বিধানসভা অধিবেশনে বলেছেন যে আমাদের টেট 2 ও টেট 1-এরটা সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেবে তখনই আইনগত জটিলতা এটা জড়িয়ে আছে, কিন্তু টেট 2 মানে দপ্তরের নিয়ন্ত্রণাধীন। এই জন্য আমরা আজকে এলিমেন্টারি ডাইরেক্টরের সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উনি আজকে উপস্থিত নেই। তাই আজকে অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়েছি, কয়েকদিনের মধ্যেই উনি দেখা করবেন। আসলে আমরা খুবই হতাশ হয়ে গেছি যে আমাদের আজকে 1 বছর 1 মাস হয়ে গেল, কিন্তু আমাদের নিয়োগের কোনো নোটিশই আমরা পাচ্ছি না। এনএসএস এর উদ্যোগে বুধবার আগরতলা সখীচরণ স্কুলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত কয়েক মাস আগে রক্তের সংকট সৃষ্টি হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে রক্তদান শিবিরে এগিয়ে এসেছে সকলে। তবে এনএসএস প্রতিনিয়ত রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচি সংগঠিত করে আসছে। এনএসএস এর আদর্শ এবং দিশা পরের জন্য সেবা করা, এদিকে গুরুত্ব দিয়ে আগামী দিনে এ ধরনের সেবামূলক কাজ আরও বেশি জোরদার করা হবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। রক্তদান শিবিরে ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহিত হয়ে রক্তদানে অংশগ্রহণ করেন। আয়োজিত শিবিরে এদিন মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সখীচরণ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিটের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমি খুব আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে আমাদের সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তো আমরা বিশ্বাস করি এবং এটা সত্য যে রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব। তো এনএসএস ইউনিট বরাবরই পরের জন্য সেবা করার যে ব্রতী বা যেটা আদর্শ বা দিশা, সেই দিশাতেই কাজ করছে। এখানে অ্যাম্বুলেন্সের অভাবে আটকে থাকে সংকটাপন্ন রোগীর রেফার, আর সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স নিয়ে দিব্যি ব্যক্তিগত কাজ চালিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্স চালক। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা খেতেই অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক সুব্রত সাহার বক্তব্য, তিনি রেফার করা রোগী নিয়ে এসেছেন। সরকারি হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগীদের যেন দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পৌঁছানো যায়, তার জন্য হাসপাতালগুলিতে প্রদান করা হয়েছে অ্যাম্বুলেন্স, নিয়োগ করা হয়েছে অ্যাম্বুলেন্স চালক। কিন্তু একাংশ অ্যাম্বুলেন্স চালকের কারণে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। বাম আমলে লালবাড়ির মাথা ভারী নেতাদের আশীর্বাদে অ্যাম্বুলেন্স চালকের চাকরি হাতিয়ে নেন সুব্রত সাহা। বর্তমানে তিনি বিলোনিয়া মহকুমা চোত্তাখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্স চালক হিসেবে নিযুক্ত রয়েছেন। অভিযোগ, প্রায় সময় তিনি ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে চলে আসেন। সেই অ্যাম্বুলেন্স ব্যবহার করে তিনি বাড়ির বাজার করা থেকে অন্যান্য কাজ করেন। বুধবারও তিনি শান্তিবাজার স্থিত নিজ বাড়িতে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসেন। সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেই চিত্র ফুটে ওঠে এই দিন। সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করতেই তিনি জানান, রেফারের রোগী নিয়ে এসেছেন, আর ব্লকে স্বাস্থ্য দপ্তরের কর্মী স্মার্ট কার্ডের ছবি তুলছে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। একটু কথা বলতে আমরা একটু নাম এনছি রে, একটু নাম মানে আপনার বাড়ি কোন জায়গায়? শান্তির বাজার। অ্যাম্বুলেন্সটা কোন জায়গায়, কোন হসপিটালের? ওই ব্লকে অ্যাম্বুলেন্স রেফার আনছি, প্লাস ব্লকের লোক আছে আমরা স্মার্ট কার্ডের কথা বলবো। আপনার নাম? আমার সুব্রত সাহা।
সংবাদ মাধ্যমের ক্যামেরায় ওনার অনৈতিক কাজ ধরা পড়তেই তিনি অদ্ভুত যুক্তি দেখালেন। প্রশ্ন হলো, ব্লক থেকে লোক নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করার হলে তিনি বাড়িতে কেন অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন? বাস্তবে সুব্রত সাহা অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতেই এসেছিলেন। সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেই চিত্র ধরা পড়ে যাওয়ার কারণে তিনি একটি অদ্ভুত যুক্তি দেখিয়ে দিয়েছেন। এখন দেখার দপ্তর অ্যাম্বুলেন্স চালক সুব্রত সাহার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে। সান্দন টিভি। তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই ব্রিজ সংলগ্ন এলাকায় স্কুটি ও বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত বাইসাইকেল আরোহী। অল্প বিস্তর আহত হয়েছেন স্কুটি চালক। ঘটনা বৃহস্পতিবার সকালে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই ব্রিজ সংলগ্ন এলাকায় মদমত্ত অবস্থায় থাকা বাইসাইকেল আরোহী অসম আগরতলা জাতীয় সড়ক দিয়ে যাবার সময় এই ঘটনা ঘটে। ঘটনা প্রত্যক্ষ করে পথচারীরা তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। ঘটনাস্থলে আহত দুজনকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। স্কুটি চালকের নাম লালফুং রুং কাইপেং, কিন্তু বাইসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি। তুইসিন্দ্রাই বাজার যাওয়ার একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে একটা স্কুটি আর একটা বাইসাইকেল সামনাসামনি সংঘর্ষ হয়েছে। তো বাইসাইকেল যে চালাইছে মেজর ডিসি ইঞ্জুরি, আর স্কুটি এমন বেশি কিছু না, মাইনর ইঞ্জুরি। তো বাইসাইকেল যে চালাইছে মানে নামটা কিছু নিতে পারছি, কথাই বলতে পারতাম। কয়জন আহত হয়েছে? দুজন। মানে কারোর নাম জানা গেছে না? না, ওই স্কুটি রাইডার তার নাম পাইছি, তার নাম হয়েছে লালমন সোম কাইফেল 31। কোন জায়গায় হয়েছে করো না? তুইসিন্দ্রাই বাজার যাওয়ার আগে একটা ক্যানেল রাজা আছে, ওই ব্রিজটা ওইখানে। এমবিবি বিশ্ববিদ্যালয়ে বাংলা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য ব্যবস্থা করার দাবিতে এআইএসইসির পক্ষ থেকে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয় বৃহস্পতিবার। সংগঠনের রাজ্য সম্পাদক অসিত দাসের বক্তব্য, রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে তড়িঘড়ি করে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করতে গিয়ে বেশ কিছু অসঙ্গতি সৃষ্টি হয়েছে। তাতে রাজ্যের কলেজগুলিতে পাঠরত হাজার হাজার ছাত্রছাত্রী দিশাহীন হয়ে পড়েছে। 3 বছর ডিগ্রি কোর্সের পরিবর্তে 4 বছরের ডিগ্রি কোর্স চালু করেছে, কিন্তু পরিকল্পিত ও সুসংহতভাবে সেমিস্টার ভিত্তিক সিলেবাস প্রণয়ন করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি সেমিস্টারের সিলেবাসের পঠন পাঠন সমাপ্ত করা হচ্ছে না এবং তার জন্য প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী অধ্যাপক কোনো কলেজেই নেই। রাজ্যের কলেজগুলিতে মূলত অতিথি অধ্যাপকের মাধ্যমে পঠন পাঠন পরিচালনা করার চেষ্টা চলছে। কলেজগুলিতে প্রতিটি বিষয়ে প্রতিদিন ক্লাসও হচ্ছে না। কলেজগুলিতে বিষয়ভিত্তিক স্থায়ী অধ্যাপক নিয়োগের কোনো পরিকল্পনাও পরিলক্ষিত হচ্ছে না। তাছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের ফি এমনভাবে বৃদ্ধি করছে যা সাধারণ ছাত্রছাত্রীদের নিকট বোঝাস্বরূপ। ফলে রাজ্যের উচ্চ শিক্ষার্থী ছাত্রছাত্রীদের ভবিষ্যতের অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তাছাড়া এমবিবি ইউনিভার্সিটিতে বাংলা সহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের এখন পর্যন্ত কোনো শাখা খোলা হয়নি। রাজ্যের 6টি ডিগ্রি কলেজে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছিল। অধ্যাপক ও পরিকাঠামোর অভাবে তা বন্ধ হবার পথে। রাজ্যের উচ্চশিক্ষার এহেন পরিস্থিতির জন্য অল ইন্ডিয়া সেলফ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার পক্ষ থেকে 6 দফা দাবিতে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পূর্বে শিক্ষা ভবনের সামনে দাবিগুলির সমর্থনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক অসিত দাস। তিনি এই দাবিগুলির সমর্থনে এবং জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তুলতে ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সকলের প্রতি আহ্বান জানান। ত্রিপুরা রাজ্যে চালু করা হয়েছে, এতে প্রত্যেকটা স্কুল এবং কলেজে সঠিক, বিশেষ করে কলেজগুলোতে আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে সিলেবাস সঠিকভাবে হয়নি এবং প্রতিটা কলেজে শিক্ষক স্বল্পতা রয়েছে প্রতিটা সাবজেক্টে এবং কিছু কিছু কলেজে যে নতুনভাবে MA মাস্টার ডিগ্রি চালু করা হয়েছিল সেই মাস্টার ডিগ্রিগুলো বন্ধ হওয়ার পথে, কারণ শিক্ষক নেই সঠিক করে। এছাড়া এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প ত্রিপুরা রাজ্যে চালু হয়েছে, তাতে সেখানেও দেখা গেছে স্কুলগুলিতে সঠিক সংখ্যক শিক্ষক নেই। সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।